নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির দ্বিতীয় খণ্ডের 17তম পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 541 নম্বর পৃষ্ঠা থেকে 549 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। অফিস ঘরে চেয়ারে বসে টেবিলের ওপর জোড়া পা তুলে দিয়ে গড়গড়া টানছেন অর্ধেন্দুশেখর। আজ তার মেজাজ বেশ প্রসন্ন। তার হাতে ঝিকমিক করছে একটি হীরের আংটি। টেবিলের উপর রয়েছে একটি টাকার তোড়া। এই টাকাটার বড় প্রয়োজন ছিল। ইদানিং টিকিট বিক্রি আশানুরূপ নয় বলে থিয়েটারের মালিক বেনারসি দাস নটনটি কলাকুশলীদের পুরো মাইনে দেয় না। আগে অর্ধেন্দুশেখর যখন এমারাল্ড থিয়েটারের মালিক ছিলেন নিজে, তখন তিনি প্রায়ই তার সঙ্গী সাথীদের বেতনের অতিরিক্ত পারিতোষিক দিতেন। একদিন টিকিট ঘর থেকে এক মুঠো টাকা এনে তিনি কোনো সহকারীকে বলতেন, ওরে, আজ একটা খানাপিনার ব্যবস্থা কর। মাঝে মাঝে ফুর্তি না করলে কি আর অভিনয় জমে? এখন তিনি নিজেই বেতনভুক কর্মচারী। টিকিট ঘরের টাকা যথেচ্ছ খরচ করার অধিকার তার নেই। অথচ হিসেব বহির্ভূত টাকা খরচ করতে না পারলে তার মনটা ছটফট করে। আজকের এই 1000 টাকা স্বয়ং ভগবান যেন ত্রিপুরার মহারাজের হাত দিয়ে পাঠিয়েছেন। মালিকের কাছে এই টাকার হিসেব দিতে তিনি বাধ্য নন। অর্ধেন্দুশেখর সকলের মধ্যে সমবণ্টনেও বিশ্বাস করেন না। কিংবা যেসব অভিনেতা অভিনেত্রীর বড় বড় ভূমিকা, তাদের বেশি টাকা, আর ছোটোখাটো পার্শ্ব চরিত্রদের সামান্য টাকা, তাও না। বড় থেকে ছোট সকলেরই নারী নক্ষত্র জানেন তিনি। তিনি বোঝেন কার প্রয়োজন কতখানি। যার মাসিক বেতন 20 টাকা, সে আজ হঠাৎ অর্ধেন্দুশেখরের কাছ থেকে 40 টাকা পেয়ে আহ্লাদে আটখানা হলো। সেই রকমই একজন তো আনন্দের চোটে অর্ধেন্দুশেখরের পা জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। আবার যার বেতন 50 টাকা, তার হাতে 15টি টাকা গুঁজে দিয়ে তিনি বললেন, জগা, তোকে তো যা দেব তার 1 পয়সাও বাড়িতে পৌঁছবে না। রামবাগানে গিয়ে বিলাসিনীর ঘরে খোলামকুচির মতন মালকড়ি ছড়াবি। যা, এই 15 টাকা নিয়েই আজ কাপ্তেনি করগে যা। মানুষকে দেওয়াতেই অর্ধেন্দুশেখরের আনন্দ। নিজের জন্য তিনি কিছু রাখতে চান না। হীরের আংটিটাও তিনি 2 দিন বাদে বিক্রি করে সেই টাকায় আবার কোনো বিপদাপন্ন সহকর্মীকে সাহায্য করবেন। এক একজনকে ডেকে ডেকে টাকা দিতে দিতে তোড়া প্রায় খালি হয়ে এসেছে। সেই সময় তিনি নয়নমণিকে ভেতরে আসতে বললেন। ঐতিহাসিক নাটকের রানীর সাজগোজ ছেড়ে নয়নমণি একটা 8 পৌরে শাড়ি পরে নিয়েছে। চুল পিঠের উপর খোলা। রং তোলার জন্য সে অনেকক্ষণ ধরে মুখ ধুয়েছে। সেই সময় সে যে কান্নাও ধুচ্ছিল তা অবশ্য কেউ জানে না। অভিনয়ের সময় ছাড়া নয়নমণির অঙ্গে থাকে না কোনো অলংকার। মখমলের তোড়াটা টিপে দেখে অর্ধেন্দুশেখর বললেন, তোকে আমি কি দিই বলতো নয়ন? এ তো ফুরিয়ে এসেছে দেখছি। আরও কয়েকজনকে দেওয়া বাকি রয়ে গেল। নয়নমণি মৃদু স্বরে বলল, আমাকে কিছু দিতে হবে না। আপনি বরং উদ্ভব দাদাকে কিছু বেশি দিন। গত সপ্তাহে ওর একটি ছেলে হয়েছে। বউয়ের শরীর ভালো নয় শুনছি। অর্ধেন্দুশেখর চোখ পাকিয়ে বললেন, উদ্ভব দাস
সে তো একটা হারামজাদা, 22 টাকা মাইনে পায়, তা দিয়ে আবার জুয়ো খেলে। কত নম্বর সন্তান হলো, 17টা নয়? পেটে ভাত জোটে না, তবু গন্ডা গন্ডা বাচ্চার বাবা হবার শখ। বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কেত্তন। বউটাকে একেবারে মেরে ফেললে, আর বউটাও হয়েছে তেমনি, বছর বিউনি। উদ্ভবের এ নাটকে পাটও নেই, ওকে আমি 5 টাকার বেশি দেব না। নয়নমণি বলল, আর একটু বেশি দিন, বাচ্চাটার দুধের বন্দোবস্ত করতে হবে, মায়ের বুকে দুধ নেই। অর্ধেন্দুশেখর বললেন, জন্ম দেবার আগে সে কথা মনে ছিল না? দু চক্ষে দেখতে পারি না এসব। হ্যাঁ রে নয়ন, ওই উদ্ভব ব্যাটা বুঝি তোকে ধরেছে, তোকে দিয়ে কওয়াচ্ছে। সবাই জানে তো তোর দয়ার শরীর। আমি না দিলেও তুই নিজের কাছ থেকে ওকে দিয়ে দিবি। তুই নিজের জন্য কোনো দিন কিছু চাস না, আমি দিতে গেলেও নিবি না। নয়নমণি বলল, আমার তো কিছুর অভাব নেই, একটা মোটে মানুষ, যা পাই তাতেই বেশ চলে যায়, কিছু জমেও আবার। অর্ধেন্দুশেখর বলল, তোকে 2-10 টাকা দেবার কোনো মানে হয় না। তোকে বরং তুই আমার এই আংটিটা নে। জিভ কেটে একটু পিছিয়ে গিয়ে নয়নমণি বলল, না না, ওটা আমি নেব কেন, মহারাজ আপনাকে দিয়েছেন। আঙুল থেকে আংটিটা খুলতে খুলতে অর্ধেন্দুশেখর বললেন, বাঁদরের গলায় মুক্তোর মালা, এ আংটি কখনো আমাকে মানায়? আমি কি সেরকম কাপ্তেন? হ্যাঁ, কাপ্তেন ছিল বটে বেলবাবু, অমৃতলাল মুখুজ্জে, তোরা তাকে দেখিসনি। 2 হাতে 8টা আংটি পরতেন। এটা খাঁটি হিরে, কমল হিরে, তোর হাতেই মানাবে, নে। নয়নমণি হাত জোর করে বলল, ওটা আমি কিছুতেই নিতে পারবো না, আপনার জিনিস। অর্ধেন্দুশেখর বললেন, তুই কিছু নিবি না তা কখনো হয়? মহারাজ তো আজ তোর অভিনয় দেখেই খুশি হয়ে এসব দানছত্তর করতে গেলেন। নাটকটা তুই একাই মাতিয়ে রেখেছিস পাগলি, নে, আমি নিজে তোকে দিচ্ছি, না বলতে নেই, হাত পাত। নয়নমণি কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছুতেই নিতে পারবো না, বিশ্বাস করুন, সোনা রূপো হিরে মুক্ত আমার অঙ্গে সয় না। একটুক্ষণ হাঁ করে নয়নমণির মুখের দিকে তাকিয়ে রইলেন অর্ধেন্দুশেখর, তারপর কপালে একটা চাপড় মেরে বললেন, তুই যে তাজ্জব করে দিলি রে বেটি, কালে কালে দেখব কত। 25 বছর থিয়েটারে কেটে গেল, কোনো দিন দেখিনি বা বাপের জন্মে শুনিনি যে কোনো থিয়েটারের মেয়েকে হীরের আংটি দিলেও সে নেয় না। শুধু থিয়েটারের মেয়ে কেন, গয়নার লোভ নেই এমন কোনো মেয়ে মানুষ হয়? তুই কি আগে স্বর্গের অপ্সরা ছিলি নাকি রে? নয়নমণি বলল, না, আমি সামান্যা দাসী ছিলাম। অর্ধেন্দুশেখর বললেন, হ্যাঁ, মহারাজের মুখে তা শুনলাম বটে, তা দাসীরই তো কদর কত। মহারাজ আবার তোর গান শুনতে চেয়েছেন, দেখবি হয়তো খুশি হলে তোকে একটা গজমুক্তার মালা পরিয়ে দেবেন। তখন কি তুই ফেরত দিতে পারবি? নয়নমণি জিজ্ঞেস করল, আমি আপনার সামনে একটু বসবো? অর্ধেন্দুশেখর বললেন, হ্যাঁ, বস না, বস। কতদিন তো ভালো করে কথাই হয় না। একদিন যে রেঁধে খাওয়াবি বলেছিলি, ভিন্ডালু রাঁধতে জানিস? সর্ষে দিয়ে মাংস। নয়নমণি খানিকটা অস্থির হয়ে বলল, হ্যাঁ, খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। আপনার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। আমি কাল কোথাও যাব না,
আপনি আমাকে রক্ষা করুন। সচকিতভাবে সোজা হয়ে বসে সবিস্ময়ে অর্ধেন্দুশেখর বললেন, তুই যাবি না কেন? কেন? এলেবেলে জমিদার নয়, রাজত্বহীন রাজা নয়, আস্ত একটা স্বাধীন রাজ্যের মহারাজ। তিনি নিজের মুখে তোর গান শোনার ইচ্ছে প্রকাশ করলেন, তবু তুই যেতে চাইছিস না। অন্য যে কেউ এমন ডাক পেলে ধন্য হয়ে যেত। মহারাজের যখন বাই চেপেছে, অনেক কিছু দেবে থবে। নয়নমণি বলল, আমার একটা শপথ আছে, আমি কারুর বাড়িতে মুজরো খাটতে যাব না, একা একা কোনো পুরুষ মানুষকে গান শোনাবো না। অর্ধেন্দুশেখর বললেন, কারুর বাড়ি আর রাজার বাড়ি কি এক হলো রে? ওদের ইচ্ছে হলে তার আর প্রতিবাদ করা যায় না। ছেলে মানুষই করিসনি নয়ন, তোর ভালোর জন্য বলছি, আমাদের থিয়েটারের ভালোর জন্য বলছি। কাল তুই তো যাবি, আমিও তোর সঙ্গে যাব। মহারাজ কলকাতায় এলে অমৃতবাজার পত্রিকায় আর্টিকেল বেরোয়, তাতে তোর নাম উঠে গেলে তোর আরও মান বাড়বে। অর্ধেন্দুশেখরের সামনে কোনো দিন মুখ তুলে উঁচু গলায় কথা বলে না নয়নমণি। অর্ধেন্দুশেখর তার পিতৃতুল্য গুরু। আজ সে দৃঢ় গলায় বলল, যদি আত্মহত্যা করতে হয় তাতেও রাজি আছি, কিন্তু আমি কিছুতেই যাব না। অর্ধেন্দুশেখর এবার চোখ সরু করে বললেন, তুই ত্রিপুরার মেয়ে, একসময় মহারাজের বাড়িতে দাসী বাঁধিছিলি, এসব আমাদের আগে কিছুই জানাসনি। নয়নমণি বলল, আমি ত্রিপুরার মেয়ে নই, সেখানে কোস্মিনকালেও যাইনি। আমার জন্ম উড়িষ্যায়। আতান্তরে পড়ে একসময় মহারাজের কলকাতার বাড়িতে বাঁদিগিরি করেছি বটে, কিন্তু মহারাজের বাঁদি ছিলাম না, তার এক কর্মচারীর সেবা করতাম। অর্ধেন্দুশেখর বললেন, ও একই কথা, বাড়ির সব বাঁদি মহারাজের বাঁদি। নয়নমণি বললেন, না, একই কথা নয়, আমি মহারাজের কাছ থেকে এক আধলাও বেতন নিইনি, উনি আমাকে কিনেও রাখেননি। অর্ধেন্দুশেখর বললেন, কিন্তু মহারাজ সবার সামনে নিজের মুখে বললেন, ওদের কথার ব্যত্যয় হয় না। ঠান্ডা মাথায় আমার কথাটা শোন নয়ন, ওসব শপথ টপথ শিখে তুলে দে। বাঁচতে গেলে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, পুরুষ জাতের ইচ্ছের বিরুদ্ধে কত দূর যাবি? তাও মহারাজ বলে কথা, উনি যদি ক্রুদ্ধ হন, পুলিশে এত্তেলা দিলে তোকেও ধরে নিয়ে যেতে পারে। উনি যদি বলেন তুই ওর বাড়ি থেকে হিরে জহরত চুরি করে পালিয়ে এসেছিলি, তখন কি পুলিশ তোর কথা বিশ্বাস করবে? ওদের কত ক্ষমতা, ইচ্ছে করলে আমাদের থিয়েটারটা ধ্বংস করে দিতে পারেন। একেই তো টিমটিম করে জ্বলছে। নয়নমণি বলল, ওসব আমি বুঝি না, পুলিশে ধরে নিয়ে গেলে জেল খাটব, তবু আমি ওর কাছে যাব না। এজন্য আপনি আমাকে এ থিয়েটার থেকে তাড়িয়ে দিতে চান, তাও দিন। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ধেন্দুশেখর বলল, তোর এতখানি জেদের কারণ তো আমি বুঝছি না। তবে কি তোর পাখা গজিয়েছে? এইবার উড়বি, তাই না? তোর নাম ডাক হয়েছে, তোর জন্য এখন টিকিট বিক্রি হয়। তোকে আমি শিখিয়ে পড়িয়ে এই জায়গায় এনেছি, এখন অন্যরা তোকে নিয়ে টানাটানি করবে। এটাই তো স্বাভাবিক, থিয়েটারের জগতে এটাই নিয়ম। আমি জানি স্টার তোকে চাইছে, মিনার্ভাও তোকে বাগাবার জন্য দালাল লাগিয়েছে। আমি এখন ফুটো জাহাজ, আমার হেনস্থা দেখে সবাই হাসবে।
আমার দলের লোকেরা আমায় লাথি মেরে একে একে সবাই চলে যাবে। তুই সেটা শুরু করলি, তুই পথ দেখালি। নয়নমণি ধীর স্বরে বলল, আমি আপনাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি, বরং আমি থিয়েটার একেবারে ছেড়ে দেব। তবু আমি অন্য কোথাও যাব না। আপনি আমায় অবিশ্বাস করলেন, এর চেয়ে আমার বুকে একটা ছুরি বিঁধিয়ে দিলেও কম কষ্ট হতো। অর্ধেন্দুশেখর বললেন, ওসব ঢঙের কথা রাখ, দেখলাম তো কত জীবনে। বেশ্যাপাড়ার মাগিগুলো থিয়েটার করতে এসে শেখানো ডায়লগগুলোর কিছুই মানে না বুঝে তোতা পাখির মতন মুখস্থ বলে। ও মা, 2-3 বছর কাটতে না কাটতেই সেই ভাষায় কথা বলতে শুরু করে। কাল তুই যাবি কি না বল। নয়নমণি বলল, না, আমি পারবো না। অর্ধেন্দুশেখর বললেন, তবে তোকে সাপ সাপ কথা জানিয়ে দিচ্ছি। মহারাজ 1000 টাকা দিয়ে গেলেন, হীরের আংটি দিলেন। আমার লোকেরা কটা দিন খেয়ে বাঁচবে। এরপর তার সামান্য একটা অনুরোধ রাখতে পারবো না। এত অকৃতজ্ঞ আমি হতে পারবো না। থিয়েটারের গাড়ি কাল বিকেলে তোর বাড়িতে যাবে। তুই যদি সে গাড়ি ফিরিয়ে দিস, তাহলে আমি নিজেই গিয়ে মহারাজকে জানিয়ে আসব যে তুই আমার কথার অবাধ্য হয়েছিস। তোর সঙ্গে এমারাল্ড থিয়েটারের আর কোনো সম্পর্ক নেই। নয়নমণি হাত জোড় করে বলল, আমি আপনার কাছে কোনো দিন কিছু চাইনি। একবার শুধু আমাকে এইটুকু ভিক্ষে দিন, আমাকে শপথ ভাঙতে বলবেন না। অর্ধেন্দুশেখর বললেন, ছিলি রাজবাড়ির দাসী, তোর এত জেদ হলো কি করে? এখন যা, বাড়িতে গিয়ে ভালো করে ঘুমো। কাল সকালে ভালো করে ভেবে দেখলেই বুঝবি আমি যা বলছি ঠিকই বলছি। বড় মানুষদের চটিয়ে থিয়েটার চালানো যায় না। নয়নমণি পিছন ফিরে আস্তে আস্তে চলে গেল। অর্ধেন্দুশেখর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। এ মেয়েটার রহস্য যেন তিনি কিছুতেই বুঝতে পারছেন না। কি অপূর্ব ওর শরীরের গড়ন, ক্ষীণ কোমর, গুরু নিতম্ব, পিঠের দিকটা ত্রিভুজাকৃতি। ওর চলার একটা ছন্দ আছে, গ্রীবা উন্নত করে হাঁটে। নাচে গানে ওর জুড়ি নেই। সাধারণ কথাবার্তায় ওর বেশ বুদ্ধির পরিচয় ও পরিহাস জ্ঞান আছে। এমন এক বারবর্ণিনী পুরুষদের এড়িয়ে চলে কেন? অর্ধেন্দুশেখর খবর পেয়েছেন যে অনেক ধনবান যুবকই ওর পেছনে ঘুরঘুর করে, কিন্তু নয়নমণি পাত্তা দেয় না কারুকেই। থিয়েটারের কোনো পুরুষকেও ও বাড়িতে যেতে দেয় না। কেন? রঙ্গমঞ্চে যৌবন ক্ষণস্থায়ী। থিয়েটার করে অভিনেতা অভিনেত্রীরা কেউ বড়লোক হতে পারে না, মালিকদেরই ধন বৃদ্ধি হয়। নয়নমণির মতন রূপ যৌবন সম্পন্না খ্যাতনাম্নী অভিনেত্রীরা কোনো না কোনো বড় মানুষের রক্ষিতা হয়ে একটা দুটো বাড়ির মালিকানি হয়ে যায়। সেই বাড়িই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা। বিনোদিনীকে নিয়ে এককালে কতজন ছিনিমিনি খেলেছে, কিন্তু বুদ্ধিমতী বিনোদিনী অন্তত 3খানা বাড়ি কিনে রেখেছে নিজের নামে। কুসুমকুমারী, বনবিহারিণী, তিনকড়ি, এদের সকলেরই বাবু আছে। এরাও বাড়ি কিনেছে, অর্থ অলংকার জমিয়েছে। থিয়েটার ছাড়লেও আরামে থাকবে। আর এই নয়নমণি ওদের সমকক্ষ হওয়া সত্ত্বেও আজও থাকে গঙ্গামণির ভাড়া বাড়ির একখানা ঘরে। একজন মহারাজের আমন্ত্রণও ফিরিয়ে দেয়। অর্ধেন্দুশেখরের মনটা দ্বিধা বিভক্ত হয়ে গেল।
মনের এক অংশে তিনি তারিফ করতে লাগলেন নয়নমণির তেজস্বিতার। কত স্ত্রীলোক নিয়েই তো ঘাঁটাঘাঁটি করলেন এ জীবনে, এমনটি আগে কখনো দেখেননি। পাঁঠা ছাগলের যেমন স্বাভাবিক জীবন নেই, জন্ম থেকেই বন্দি দশা, তেমনি মেয়েরাও বলি প্রদত্ত, পুরুষের ইচ্ছার অধীন তাদের থাকতেই হবে। থিয়েটারের মেয়েরা সবাই নষ্ট, তাদের বিয়ে হয় না। যতদিন যৌবন থাকে ততদিন তাঁতের মাকুর মতন এক পুরুষের আশ্রয় থেকে অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হয়। বুড়ি হয়ে গেলে হয় বাড়ি উলি। এই মেয়েটি তার ব্যতিক্রম, একে তো সম্মান করাই উচিত। আবার তিনি ভাবলেন, এই জেদি মেয়েটা এক অসম্ভবের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছে, যে কোনো দিন ওর বিপদ ঘনিয়ে আসতে পারে। এখানকার সমাজে যা দেখা যাচ্ছে, একমাত্র উচ্চবিত্ত ব্রাহ্ম পরিবারের মেয়েরাই কিছুটা স্বাধীন। তুই সেরকম কোনো পরিবারে জন্মাসনি কেন? তোর জন্মের ঠিক নেই, এসেছিস থিয়েটারে ঘোমটা তুলে খ্যামটা নাচতে। এখানকার নিয়ম তোকে মানতে হবে না? যেসব ধনী উচ্ছৃঙ্খল যুবকদের তুই ফিরিয়ে দিচ্ছিস, তারা তোকে ছাড়বে কেন? একদিন কেউ হঠাৎ গুন্ডা দিয়ে পাকড়াও করে নিয়ে যাবে, আটকে রাখবে কোনো বাগান বাড়িতে। তার মনে পড়ে ছোট হরি ওরফে কাত্যায়নী নামে একটি অভিনেত্রীর কথা। অর্ধেন্দুশেখর তখন মিনার ভাই ছিলেন। নতুন নতুন এসেছিল ছোট হরি, তার বড় দেমাক ছিল। একদিন সাজঘরে একটা ছোঁড়া ঢুকে পড়ে বেলেল্লা করছিল। কাত্যায়নী রাগের মাথায় তার গালে কষিয়ে দিল সপাটে এক চড়। সে ছোঁড়াটা ছিল শেঠদের বাড়ির ছেলে। সে এই অপমান মুখ বুজে সহ্য করবে কেন? একদিন থিয়েটারের পর ছোট হরি রাত করে বাড়ি ফিরছে। কোথা থেকে দুটো লোক ছুটে এসে তার মুখে জোর করে কি যেন মাখিয়ে দিয়ে গেল, কোনো সাংঘাতিক অ্যাসিড। মুখখানা পুড়ে বীভৎস দগদগে হয়ে গেল ছোট হরির। সে মুখের দিকে আর তাকানো যায় না। তার থিয়েটারের জীবনও শেষ। নয়নমণিরও যদি সেরকম কিছু হয়। এমারাল্ড থিয়েটারকে চাঙ্গা করার জন্য ত্রিপুরার মহারাজের কাছে নয়নমণির যাওয়া দরকার। জনসাধারণের মধ্যে এ খবর রটে যাবেই যে এমারাল্ডের অভিনেত্রীর গান শুনতে চেয়েছেন মস্ত বড় এক মহারাজ। এতে সেই অভিনেত্রীর চটক আরও বেড়ে যাবে। লোকে ভাববে মহারাজ বহু টাকা খরচ করে যার গান শুনছেন, আমরাও মাত্র ৮ আনা টিকিট কেটে থিয়েটারে ওর নাচ গান দেখি না কেন? আবার দলে দলে লোক ছুটে আসবে। কাল নয়নমণিকে মহারাজের কাছে নিয়ে যেতেই হবে। বাড়ি ফিরে নয়নমণি সব কথা খুলে বলল গঙ্গামণিকে। প্রথমে তো গঙ্গামণি থুতনিতে আঙুল দিয়ে থ হয়ে গেল। হেঁজিপেঁজি জমিদার নয়, সত্যিকারের এক মহারাজ। মহারাজ বীরচন্দ্র মাণিক্যের নাম কে না শুনেছে? কলকাতায় তিনি এলে সাড়া পড়ে যায়। থিয়েটারের ধরাচুঁড়ো পড়া রাজা ছাড়া গঙ্গামণি স্বচক্ষে এমন জলজ্যান্ত রাজাকে দেখেইনি। তিনি এত্তেলা দিয়েছেন, তবু নয়নমণি যাবে না। কত সোনাদানা দেবেন তার ঠিক নেই। সাহেবপাড়ায় একটা বাড়িও দান করে দিতে পারেন। গঙ্গামণি বারবার জিজ্ঞেস করতে লাগলো, কেন যাবি না রে হ্যালা? আমায় একটু বুঝিয়ে বল না, কেন যেতে চাস না? নয়নমণি বলল, আমার ঘেন্না করে। কেউ জোর করে আমায় গান শোনাতে বললে আমার গলা দিয়ে গান বেরোয় না। গঙ্গামণি বলল, জোর করবে কেন? তোকে তিনি সাধ করে ডেকেছেন। নয়নমণি বলল, না গো দিদি,
তুমি ওদের চেনো না। আমি যেতে না চাইলেও জোর করে ধরে নিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে। আমি কিছুতেই যাব না। গঙ্গামণির মুখের রেখায় পরিবর্তন ঘটে গেল। স্ত্রীলোক হয়ে যেসব চিন্তা কোনোদিন তার মাথাতেই আসেনি, নয়নমণির কথা ও কাজে সেরকম দৃঢ়তার পরিচয় পেয়ে সে অভিভূত। বয়সে এত ছোট নয়নমণি, তবু যেন সে গঙ্গামণির গুরু। সে এবার দাঁত কিরমির করে বলল, ইস, জোর করে ধরে নিয়ে যাবে, মগের মুল্লুক নাকি? আসুক না, ঝ্যাঁটাপেটা করে তাড়াবো। পাড়ার ছেলেদের ডাকবো, তারা আমার কথা শোনে, পুলিশ লেলিয়ে দেব। এ পাড়ার কোতোয়ালির দারোগা আমার বাড়িতে এসে মিনিমাগনায় ফুর্তি করে যায় না। তার চুলের মুঠি চেপে ধরে বলবো, মুখ পোড়া, এমনি এমনি ফুর্তি করে যাবি, আবার আমার বোনটির গায়ে হাত তুলবি। গঙ্গামণির এসব কথাতেও নয়নমণি বিশেষ ভরসা পায় না। সে জানে রাজা মহারাজাদের লোকবল অর্থবলের কাছে পাড়ার ছেলেদের প্রতিরোধ তুচ্ছ। এতদিন পরেও যখন মহারাজ তার গান শোনার জন্য গোঁ ধরে রয়েছেন, তখন তিনি সহজে ছাড়বেন না। কিছু কিছু পুলিশ এ বাড়ির একতলার মেয়েদের কাছে রাত কাটাতে আসে, তা বলে পুলিশের কৃতজ্ঞতা বোধ বলে কিছু আছে নাকি? ওপর মহলের চাপ এলেই তারা রুদ্র মূর্তি ধরবে। সারা রাত নয়নমণির ঘুম আসে না। আর কাঁদে না সে, বরং তার সারা শরীর জ্বলতে থাকে। ফাঁদে পড়া ইঁদুরের মতন সে মহারাজের কাছে ধরা দেবে, তাহলে যে তার এতগুলি বছরের সাধনা ব্যর্থ হয়ে গেল। সে মহারাজের এক পলক দৃষ্টি দেখেই বুঝেছে মহারাজ তাকে ছাড়বেন না। আগেকার সংকল্প অনুযায়ী তাকে ত্রিপুরায় নিয়ে যাবেন, বন্দি করবেন খাঁচায়। 2 বছর সে অন্ধকার নরকের মতন একটা জগতে অজস্র কষ্ট সহ্য করেছে। তারপর মুক্তির স্বাদ পেয়েছে থিয়েটারের মানুষদের সংস্রবে এসে। এখানে তার একটা নিজস্ব পরিচয় আছে, তার ইচ্ছে অনিচ্ছের দাম আছে। সেসব আবার নষ্ট হয়ে যাবে এক মহারাজের খেয়াল চরিতার্থ করার জন্য। সারা রাত বিনিদ্র থেকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শয্যা ছেড়ে উঠে এলো নয়নমণি। স্নান সেরে এসে ঠাকুরের মূর্তির সামনে বসে রইল বেশ কিছুক্ষণ। ছোটবেলা থেকেই সে সকালের অনেকটা সময় ঠাকুর ঘরে কাটায়, পাথরের মূর্তির কাছে মনের কথা বলে। সে অবশ্য জানে দেবতার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় না, তবু কারুকে তো বলতে হবে। এখানে বসেই সে সংকল্প নিয়ে নিল, যদি মহারাজের দৃষ্টি এড়াবার রাস্তা সে খুঁজে না পায়, তাহলে সে আত্মঘাতিনী হবে। অপরের ইচ্ছাদাসী হয়ে সে আর বাঁচতে চায় না। গঙ্গামণির ঘুম ভাঙে অনেক বেলায়। তাকে কিছু না জানিয়ে সে একটি ঠিকে গাড়ি ভাড়া করে চলে এলো জানবাজারে। ব্যারিস্টার যাদুগোপাল চৌধুরীর চেম্বার এখনও খোলেনি। যাদুগোপাল 8:30টার আগে নিচে নামে না। ভাড়া গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি বারান্দার রকে বসে রইল নয়নমণি। একটা গাঢ় নীল রঙের শাড়ি পরা, ঘোমটা টেনে দিয়েছে অনেকখানি, তার হাত দুটিও ঢাকা। দেখা যাচ্ছে শুধু ফর্সা পায়ের পাতা দুখানি। সে স্থির হয়ে বসে রইল একটা মূর্তির মতন। যাদুগোপাল তখন বাড়িতেই ছিল না। সে মাঝে মাঝে ময়দানে ঘোড়া ছুটিয়ে ব্যায়াম করতে যায়। সেখান থেকে ঘর্মাক্ত দেহে ফিরে এসে বারান্দায় এক নীলবসনা নারীকে দেখে থমকে দাঁড়িয়ে
বিস্মিতভাবে জিজ্ঞেস করে, আপনি কে? নয়নমণি মৃদু কণ্ঠে বলল, আমি অতি নগণ্য এক স্ত্রীলোক, আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি। যাদুগোপাল ভৃত্যকে ডেকে চেম্বারের দরজা খুলে দিতে বলে দ্রুত পোশাক পরিবর্তন করতে চলে গেল। ফিরে এসে নিজের গদিমোড়া চেয়ারে বসে একটা চুরুট ধরিয়ে বলল, আপনার সঙ্গী সাথী কেউ নেই? আপনি একা কি করে এলেন? যাদুগোপালের মক্কেলদের মধ্যে নারীরাও থাকে, কিন্তু তার অভিজ্ঞতায় সে দেখেছে মেয়েরা নিজেদের কথা ঠিক গুছিয়ে বলতে পারে না। বিধবা কিংবা স্বামী পরিত্যক্ত মহিলারা অনেকভাবে বঞ্চিত হয়, কিন্তু উকিল ব্যারিস্টারদের কাছে এমনই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে নিজের পরম শত্রুর নামটিও উচ্চারণ করতে পারে না। নয়নমণি ঘোমটা খুলে বলল, আপনি আমায় আগে দেখেছেন, হয়তো আপনার স্মরণে নেই। আমি একাই এসেছি। আপনি প্রসিদ্ধ আইনজীবী, একটি ব্যাপারে আপনার পরামর্শ নিতে এসেছি। আপনার ফি যথাসাধ্য দেবার চেষ্টা করব। যাদুগোপাল বলল, ভূমিসুতা, তোমাকে সেই যে একদিন বলেছিলাম, আমার স্মৃতিশক্তি খুব প্রখর, আমি মানুষের মুখ ভুলি না। তাছাড়া এর মধ্যে দুবার আমি সস্ত্রীক তোমার অভিনয় দেখে এসেছি। তোমাকে মনে থাকবে না কেন? তোমার তো বেশ খ্যাতি হয়েছে। কি ব্যাপার বলো তো দেখি, কোনো গোলমাল হয়েছে থিয়েটারে? নয়নমণি পরিষ্কার ভাষায় সম্পূর্ণ ঘটনাটা শুনিয়ে দিল। মহারাজ বীরচন্দ্র মাণিক্যের গৃহে সে যে কিছুকালের জন্য দাসী ছিল সে কথা গোপন করল না। সব শুনে যাদুগোপাল বলল, শুধু দুটি ব্যাপার এখনো পরিষ্কার হয়নি। একজন মহারাজের আমন্ত্রণ পেলে সব নটনটীদেরই ধন্য হবার কথা। তোমার আপত্তি কিসের জন্য? নয়নমণি বলল, একজন মহারাজের ইচ্ছে হয়েছে তিনি আমার গান শুনবেন, আর আমার তাকে তার বাড়িতে গিয়ে গান শোনাবার কোনো ইচ্ছে নেই। আমি নগণ্য মানুষ হলেও আমার ইচ্ছের কোনো দাম থাকবে না কেন? যাদুগোপাল হেসে বলল, ইচ্ছের লড়াই, এক রাজা বনাম এক নটী। অনেকটা রূপকথার মতন শুনতে লাগছে, শুধু এই, অন্য কোনো কারণ নেই। তোমার স্বামী, তোমার বোধহয় বিবাহ হয়নি। তোমাদের তো কোনো না কোনো রক্ষক পুরুষ থাকে, সে আপত্তি করেছে। নয়নমণি বলল, আমার সেরকম কেউ নেই। যাদুগোপাল বলল, কেন নেই? নয়নমণি বলল, আমার দুর্ভাগ্য, মনের মানুষ এখনো পাইনি। যারা শুধু টাকা দেখায় তাদের কাছে যেতে আমার ঘেন্না করে। আপনি আমাকে বলুন, আমার কি আত্মরক্ষা করার কোনো উপায় নেই? যাদুগোপালের ভুরু কুঞ্চিত হলো। বিলেতে থাকবার সময় একটা ছোট গোষ্ঠীর সঙ্গে তার পরিচয় হয়েছিল, যারা কার্ল মার্কস নামে এক জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিকের চিন্তাধারায় বিশ্বাসী। তারা সেই চিন্তার চর্চা করে, সারা বিশ্বে এক শ্রেণীহীন সাম্যবাদী সমাজ স্থাপনের স্বপ্ন দেখে। তাদের সংস্পর্শে এসে যাদুগোপালের মনেও সামন্ততন্ত্র সম্পর্কে বিরাগ জন্মে গেছে। সে বলল, ত্রিপুরার রাজা কলকাতায় এসে জোর জুলুম ফলাবার কে? এটা ব্রিটিশ রাজত্ব, এখানে আইন শৃঙ্খলা আছে। আইনের চোখে একজন রাজা আর একজন সাধারণ মানুষ সবাই সমান। তুমি কোথাও যেতে না চাইলে কেউ তোমায় ধরে নিয়ে যেতে পারবে না, আইন তাকে শাস্তি দেবে। নয়নমণি বলল, আইন কখন শাস্তি দেয়?
অপরাধের আগে না পরে? কেউ যদি খুন করতে চায়, খুনের আগে কি আইন তাকে শাস্তি দেয়? মহারাজ যদি আমায় জোর করে ধরে নিয়ে গিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেন, তারপরেও কি আইন আমাকে বাঁচাতে পারবে? যাদুগোপাল বলল, সেরকম সম্ভাবনা আছে নাকি? নয়নমণি বলল, আমার আশঙ্কা, আমি রাজি না হলে মহারাজের সাঙ্গপাঙ্গরা এসে আমাকে যে কোনো প্রকারে বন্দি করে নিয়ে যাবে। যাদুগোপাল চুপ করে চিন্তা করতে লাগলো। নয়নমণি ব্যাকুলভাবে বলল, মহারাজের প্রাসাদে যাবার বদলে আমি জেলখানায় যেতেও রাজি আছি। আপনি সেই ব্যবস্থা করুন। যাদুগোপাল এবার দাঁতে দাঁত চেপে বলল, ওই অপদার্থ রাজাটা যদি তোমার গায়ে হাত ছোঁয়াতে আসে, আমি ওকেই জেল খাটাবো। ভূমিসুতা, তুমি একটা কাজ করতে পারবে? কয়েকটি দিন তুমি আমার বাড়িতে থাকো। আমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি তোমাকে আশ্রয় দেবেন। নয়নমণি দারুণ বিস্মিত হয়ে বলল, আপনার বাড়িতে? আমি থিয়েটারের মেয়ে, সবাই আমাদের নষ্ট পতিতা বলে জানে। কোনো ভদ্রবাড়ির অন্দরমহলে তো প্রবেশের অধিকার নেই আমাদের। এ আপনি কি বলছেন? যাদুগোপাল বলল, মেয়েরা কি একা একা নষ্ট হতে পারে, না পতিতা হয়? যেসব পুরুষ তাদের ওই পথে ঠেলে দেয়, তারা দিব্যি ভদ্র সেজে থাকে। ওসব আমার জানতে বাকি নেই। বিলেতে থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের বলে শিল্পী। তাদের আর কোনো জাত ধর্ম থাকে না। অনেক ভদ্র বাড়িতেই তাদের সাদরে নেমন্তন্ন করা হয়। ভূমিসুতা, তুমি থাকো আমার বাড়িতে। আমি আজকালের মধ্যেই ওই মহারাজের সঙ্গে যোগাযোগ করে তাকে চরম ধাতানি দেব। নয়নমণি কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে ভূমিসুতা বলে ডাকবেন না। আমি নয়নমণি। ভূমিসুতা মরে গেছে। যাদুগোপাল নয়নমণিকে নিয়ে গেল ভিতর মহলে। মহারাজ বীরচন্দ্র মাণিক্য সন্ধেবেলা ছোটোখাটো একটি দরবার সাজিয়ে বসে আছেন। আজ তার অঙ্গে রাজপোশাক, মাথায় মুকুট। জনাচারেক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই নিম্ন স্বরে গল্পগুজব করছেন। মহারাজ ঘড়ি দেখছেন বারবার। দুপুরবেলাতে অর্ধেন্দুশেখরের কাছে খবর পাঠানো হয়েছিল। সন্ধে 6:30টার মধ্যে নয়নমণিকে নিয়ে আসার কথা। তার বাড়ির এক একদা দাসী এখন থিয়েটারের জনপ্রিয় অভিনেত্রী। এটা মহারাজের কাছে বেশ শ্লাঘার বিষয়। এই মেয়েটি যেন তারই সৃষ্টি। তিনি সকলকে দেখাবেন। এ বাড়ির দোতলার একটি ঘর সাফসুতরো করে সাজিয়ে রাখা হয়েছে। মেয়েটি ওখানেই থাকবে। প্রায় 7টার সময় এক ভগ্নদূত এসে দুঃসংবাদ জানালো যে নয়নমণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পালিয়েছে। আজ তাকে পৌঁছে দেবার কোনো উপায় নেই। খবরটি শুনে মহারাজের বদনমণ্ডলে ক্রোধের বদলে বিস্ময় ও বিষাদ ফুটে উঠল। তিনি মহিমকে জিজ্ঞেস করলেন, আসবে না? পালিয়েছে কেন? মহিম কোনো উত্তর দিতে পারল না। মহারাজ আপন মনে বললেন, আমি তার গান শুনতে চেয়েছি। সে গান শিখেছে, গান শোনাবে না কেন? আমি কি তার যত্নের কোনো ত্রুটি করতাম? সে থাকতো এখানে রানীর মতন। থিয়েটারে রোজ রোজ ঘুরে ঘুরে চেঁচিয়ে চেঁচিয়ে গলার রক্ত তোলার চেয়ে এখানে নিরিবিলিতে গান শোনানো ভালো নয়? থিয়েটারে পয়সা রোজগার হয়। গয়না দিয়ে মুড়ে দিতাম ওকে। উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে তিনি ওই কথাই বলতে লাগলেন বারবার। একসময় মহিমের সামনে এসে বললেন, ও মহিম,
মেয়েটা আমাকে ভয় পেল কেন? আমি কি ওকে খেয়ে ফেলতাম? আমি বাঘ না ভাল্লুক? সবাই যে বলে আমার দয়া মায়া আছে, তা কি মিথ্যে? ও মহিম, বল না। মহিম বলল, তা তো বটেই, ও মেয়েটা অভাগী, আপনার দয়া পেল না। আর কোনো গায়িকা ডেকে আনবো? মহারাজ সবেগে মাথা নেড়ে বললেন, না, মেজাজ নষ্ট হয়ে গেছে, আজ আর কিছু হবে না। তবে জানিস, গান শুনলে আমার সারা শরীর ভালো থাকে। কলকাতা শহরেই আর থাকবো না, চল কার্শিয়াং কি দার্জিলিং চলে যাই, সেখানে নিরিবিলিতে একটা মাস কাটিয়ে দেব। একটু থেমে তিনি বললেন, কিন্তু সেখানে আমাকে কে গান শোনাবে? দিনগুলি কি করে কাটাবো? মহিম বলল, সেই জন্যই বলছিলাম, থিয়েটারে আরও তো অনেক মেয়ে গান গায়, কেউ কেউ নিশ্চয়ই যেতে রাজি হবে। মহারাজ হাত নেড়ে বললেন, না না, ওসব থিয়েটারের মেয়েদের দিয়ে কাজ নেই, ঢের হয়েছে। তুই বরং এক কাজ কর, তুই রবি ঠাকুরকে গিয়ে একবার খবর দে, ওর গান বড় মধুর, শুনলে শরীর জুড়িয়ে যায়। রবিবাবুকে গিয়ে বলবি, উনি যদি আমাদের সঙ্গে কার্শিয়াং বা দার্জিলিং যান, আমি বড় প্রীত হব। হ্যাঁ, এই ভালো, ওই লক্ষ্মী ছাড়া মেয়েটা পালিয়েছে, আপদ গেছে। রবিবাবুর গান শুনব প্রাণ ভরে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।